সমস্ত বাংলাদেশ থেকে শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে। এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে। ঢাকা শহরে এখনো কারফিউ পুরোপুরি উঠে যায়নি, ইন্টারনেট সচল হয়নি। এর মধ্যে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে হত্যাযজ্ঞের নৃশংসতার সব চিত্র। আপনারা নিশ্চয়ই অনেকেই প্রশ্ন করছেন যে এত মানুষের মৃত্যুর শোক আপনারা সইবেন কিভাবে? এত মানুষকে কেন হত্যা করলো শেখ হাসিনা? আসসালামু আলাইকুম দর্শক। শিক্ষার্থীরা তাদের দাবি মানার পরেও কেন থামছে না? একের পর এক কিন্তু তাদের দাবি দিতেই আছে সরকারের উপরে। এখন আবার 9 দফা দাবি নিয়ে হাজির হয়েছে। শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে কিন্তু পিছু হটছে না। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকজন সমন্বয়ককে নিখোঁজ করা হয়েছিল বা গুম করা হয়েছিল। ইতিমধ্যে প্রথম যিনি ছিলেন নাহিদ ইসলাম, তিনাকে গুম করার পরে ছেড়ে দিয়েছে। এরপর আরও 3 জনকে গতকাল চোখ বেঁধে বিভিন্ন স্থানে ফেলে দিয়ে গেছে এবং কিভাবে মানসিক নির্যাতন করেছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একের পর এক অচেতন ইনজেকশন দিয়ে তাদেরকে অজ্ঞান করে রাখা হয়েছে। এই খবরটি পড়ার আগে আপনাদেরকে বলে রাখি যে যখন থেকে সারা বাংলাদেশে সংঘাত শুরু হয়েছিল, আন্দোলন শুরু হয়েছিল, তখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে অথবা ঘর থেকে বার হয়নি। এই সকল এমপি মন্ত্রী বা নেতাদেরকে কিন্তু লিস্ট করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। দুঃসময়ে কেন এই আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো এবং এই যে এতগুলো শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, এই হত্যাগুলো কারা করেছে এবং বিভিন্ন বড় বড় হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট সরিয়ে ফেলা হচ্ছে যেন এই নিহতের সংখ্যাগুলো কেউ বার করতে না পারে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর আগে চলুন আপনাদেরকে আগে কোটা আন্দোলনের প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া গেছে। নিখোঁজের 5 দিন পর তাদের খোঁজ মিলেছে এবং বুধবার আসিফ ও বারেকের চোখ বাঁধা অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া হয়েছে বলে তারা দুজনই ফেসবুক পোস্টে জানিয়েছে। তবে রিফাত এখনও আত্মগোপনে আছে অথবা খুবই অসুস্থ অবস্থায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ রাজধানীর হাতিরঝিল ও আবু বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয়। তাদেরকে কে বা কারা তুলে নিয়ে গেছিল এ ব্যাপারে তারা ফেসবুক পোস্টে স্পষ্ট করেনি। অন্যদিকে রিফাত তার ফেসবুকে পোস্টে লিখেছেন যে গুম হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। আসিফ মাহমুদ বিকেলে তার ফেসবুকে পোস্টে লিখেছেন যে গত 19শে জুলাই 11টার দিকে আমাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দিতে চাপ দেওয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে অচেতন করে রাখা হয়। এই 4-5 দিন যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে তিনাকে অচেতন করে ফেলেছে। আজ বুধবার বেলা 11টায় আবারও এই জায়গা থেকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। তো এখন যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দুঃখ প্রকাশ করে বলেছেন যে এই দুঃসময়ে আওয়ামী লীগের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল না, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং একে একে তাদেরকে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করা হবে। আসলেই তো একজন দলের দুঃসময় যখন থাকবে না তাদেরকে নিয়ে তো দরকার নাই দলটা। চলুন আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য সহ এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না দেখার চেষ্টা করবেন। সরকার প্রধান বলেন, বিএনপি ও জামাত শিবিরের কর্মীরা ঢাকায় এসে সহিংসতা করেছে, টার্গেট করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় চালিয়েছে ধ্বংসযজ্ঞ। সমস্ত বাংলাদেশ থেকে শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে। ঢাকা শহরে এখনো কারফিউ পুরোপুরি উঠে যায়নি, ইন্টারনেট সচল হয়নি। এর মধ্যে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে হত্যাযজ্ঞের নৃশংসতার সব চিত্র। আপনারা নিশ্চয়ই অনেকেই প্রশ্ন করছেন যে এত মানুষের মৃত্যুর শোক আপনারা সইবেন কিভাবে? এত মানুষকে কেন হত্যা করলো শেখ হাসিনা? সহজ উত্তর বলি, এত মানুষকে হত্যা করেছেন শেখ হাসিনা এটি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে। আজকে আমরা আলোচনা করছি শহীদ ভাইদের নিয়ে, যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে তাদের নিয়ে। আজকে শেখ হাসিনা যদি এই 200 জন মানুষকে অফিসিয়ালি, এখন 200 ছুঁই হয়তো এটা 400-500তে যে পৌঁছাবে যখন সকল সংবাদ আমরা পাব,
যদি এই হত্যাযজ্ঞ না চালাতো শেখ হাসিনা, তাহলে আজকে হয়তো আপনারা পাড়ায় মহল্লায় মিষ্টি বিতরণ করতেন, কিংবা আমরা শেখ হাসিনার অতীত কর্মকাণ্ড নিয়ে, তার ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করতাম। তখন আর এই দৃশ্য মৃত্যুর সংখ্যা নিয়ে আমাদের ভিতরে হাহুতাশ থাকতো না। একটু কঠোর শোনাচ্ছে বিষয়টা, তাই তো? হ্যাঁ, রাজনীতি কঠিন, রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন। আমি আপনাদেরকে শক দেওয়ার জন্য বলছি যে মনে মনে প্রস্তুত থাকুন। মৃত্যুর যে মিছিল, হত্যাযজ্ঞের যে মিছিল, সেটা এখনো শেষ হয়নি। এখনো শেষ হয়নি কেন সেটা আমি বলছি। তবে তার আগ দিয়ে যারা হাহুতাশ করছেন ফেসবুকে মৃত্যুর ছবি দেখে, ভাই বোনের ছবি দেখে, শহীদদের ছবি দেখে যারা আটকে উঠছেন, তাদের জন্য দুটি কথা বলি। তারপরে আমি বলবো যে কেন আর লাশ পড়বে, আমার কেন মনে হচ্ছে সেটি নিয়ে বলবো, এবং এর পরিণতি কি সেটা আমি সারমর্ম টানার চেষ্টা করব। দেখুন, নূর হোসেনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। স্বৈরাচারী এরশাদের কথা আমরা জানি। অনেকেই বলেন তার নাম ছিল বিশ্ব বেহায়া। শেখ হাসিনার তুলনায় অনেকেই বলেন তিনি একটা উপজেলা পর্যায়ের বেহায়া হয়তো হবেন। কিন্তু বাস্তবতা হলো নূর হোসেন এবং এরশাদের পতন আমরা সবসময় এক করে দেখি। আসলে কি নূর হোসেনের মৃত্যুর পর এরশাদের পতন হয়েছিল? নূর হোসেনের মৃত্যু হয়েছিল 1987 সালের 10 নভেম্বর। নূর হোসেন আদতে আওয়ামী লীগের একজন কর্মী ছিল। আওয়ামী লীগ একটি মিছিল নিয়ে বের হয় এবং শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। একটা পর্যায়ে নূর হোসেন, তার বুকে পিঠে লেখা ছিল স্বৈরতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেই নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার প্রেক্ষিতে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে নতুন গতি পায়। কিন্তু এরশাদের পতন হয় কত সালে? 1990 সালে, অর্থাৎ নূর হোসেন মারা যাওয়ারও প্রায় 3 বছর পরে। কিন্তু এর আগে যেটা হয়েছিল, নূর হোসেন মৃত্যুর 1 মাস পরে এরশাদ তার 86 যে নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় গেল, এরশাদের সাথে নির্বাচনে গেল, জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃতি পেল। সেই নির্বাচনের 2 বছরের মাথায় 88-তে আরও একটি নির্বাচন দেন। সেই নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ আর কেউ অংশগ্রহণ করেনি, বরঞ্চ তারা রাজপথে থেকে এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকে। 2 বছর টানা আন্দোলন চালানোর পরে একটা পর্যায়ে যে 90 সালে সামরিক বাহিনী যখন বলল যে আমরা আর এই ক্ষমতাকে, আপনার ক্ষমতাকে বৈধতা দিয়ে যেতে পারছি না, আমাদের উপর আক্রমণ হচ্ছে, তখন এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। তো আমি কি বললাম যে নূর হোসেনের মৃত্যুর 3 বছর পরে স্বৈরতন্ত্রের পতন হয়। আজকে আবু সাঈদের মৃত্যুর পরে, অব্যাহত পরে, আমরা ভেবেছিলাম যে ওই দিন 5 জন মানুষ মারা গিয়েছে। এটি একটি বড় শক শেখ হাসিনার জন্য, এটি তিনি নিতে পারবেন না। তারপরের দিন 35 জন, তারপরের দিন 65 জন, তারপরের দিন 25 জন, তারপরের দিন 15 জন, 18 জন করতে করতে আজকে 200 ছুঁই। শহীদ আবু সাঈদের মৃত্যুর পর, কিংবা এই এতগুলো ছাত্রের মৃত্যুর পর আপনারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো থেমে যাবেন, কিংবা তার বিবেক বলবে যে না ঠিক আছে আমি আর পারলাম না। না, শেখ হাসিনা জানেন ক্ষমতা যেদিন থেকে তার নাই, তার পরদিন থেকে তিনিও এই পৃথিবীতে নাই, অথবা থাকলেও সে এক দুর্বিষহ জীবন। এই যে 200 ছাত্রের প্রাণহানি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্তাক্ত হলো, ছাত্র জনতার প্রাণ গেল, এটি বিরল বাংলাদেশের ইতিহাসে, একদমই বিরল। স্বাধীনতার 9 মাস যেই রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশের বুকে, বাংলাদেশের মাটিতে, তার আগে পাকিস্তানিদের শাসনামলে একদিনেও এত মানুষ মারা যায়নি। আর স্বাধীনতার পরেও এ যাবৎকাল বাংলাদেশ কিংবা এই উপমহাদেশে কোথাও এই ধরনের এত বড় হত্যাযজ্ঞের ঘটেনি। এত বড় হত্যাযজ্ঞের ঘটনা ঘটার পর শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকবেন, সেটি একটা বড় প্রশ্ন। তো প্রিয় দর্শক, আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনাটি শুনে বুঝতে পারলেন যে এই যে 1 সপ্তাহের ভিতরে কত জন মারা গেছে, বা কত হাজার হাজার আন্দোলনকারী হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। 200-এর উপরে নিহত হয়েছে এই হামলায় বা এই সহিংসতার কারণে। এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় যে আগুন দিয়েছে সন্ত্রাসীরা, তাদেরকে কিন্তু খোঁজা হচ্ছে বা খুঁজেছে ইতিমধ্যে পুলিশ প্রশাসন। কারফিউর মাধ্যমে বা বিভিন্ন অভিযানে কিন্তু তিনাদেরকে 2500-র উপরে, 2500-র উপরে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন।
এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অব্যাহত থাকবে পুলিশের এই অভিযানগুলো, যারা কিনা সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তো আপনাদের কি মন্তব্য, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে কি এই সরকারের সময় আমাদের কি কোনো দুর্ভোগ কাটাতে হচ্ছে, নাকি এই দেশটা উন্নত হচ্ছে? একটু কমেন্ট বক্সে সবাই লিখে যাবেন। আল্লাহ হাফেজ।